আসসালামু আলাইকুম। আগামীকালকে ভুটানের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাট এটা শুধুমাত্র একটা প্রস্তুতি ম্যাচ না, এটার যে আয়োজন সেটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ অ্যাকচুয়ালি একটা ঐতিহাসিক ম্যাচের সামনে দাঁড়ায় আছে। আমরা সবাই একটা ঐতিহাসিক ম্যাচ দেখতে যাচ্ছি। তো আপনারা তো সবাই দেখবেন, এনজয় করবেন, বাট আমি এখান থেকে মিস করবো। তো ব্যাপারটা একটু স্যাড। সেই ম্যাচ নিয়ে কিছু আলোচনা বা কিছু সমালোচনা বলবো, বাদ দেন সমালোচনা আজকে রেখে দিই, কিছু আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে এত হাইপ, মানে এত বেশি পরিমাণ হাইপ, এটা দেখে অ্যাকচুয়ালি এতদিন ধরে যে আমরা সবাই ভিডিও বানাইছি, আমি তো সবচেয়ে কম বানাইছি, বাট যারা অনেক বড় বড় আছে এই জিনিসটা একটা মানে আনন্দ দিচ্ছে যে ব্যাপক একটা সার্থকতা। একসময় হয়তো যখন মানুষ ভিডিও বানানো শুরু করছে তখন কিন্তু এটা চিন্তা করছে যে হয়তো কখনো দেখবো, কিন্তু এটা এক্সপেক্ট করে না যে এভাবে দেখবো, এত তাড়াতাড়ি দেখবো। শুধুমাত্র যারা ভিডিও বানাচ্ছে তারা না, যারা সমর্থন করতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সেম। তারা হয়তো আজকে থেকে 3-4 বছর আগে ভাবে নাই যে এরকম একটা চেঞ্জ তারা বাংলাদেশ ফুটবলে দেখবে। এই জায়গায় আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে পরিমাণ ডাউনগ্রেড চলতেছে। একটা ডিবেট কিন্তু গতবার উঠছিল যে হামজা নাকি সাকিব আল হাসান, বাট অ্যাকচুয়ালি ডিবেটটা হামজা আর সাকিব না, ডিবেটটা হচ্ছে ক্রিকেট না ফুটবল। বর্তমান সময়ে যদি আমরা বিচার করি ফুটবল, এখন থেকে ফুটবলের গ্রো করার অনেক বেশি স্কোপ আছে ক্রিকেটের তুলনায়। কারণ ক্রিকেটের ব্যাপারটা অনেক লিমিটেড, মাত্র হাতে গোনা কয়েকটা দেশ, এর মধ্যে কয়েকটা দেশের সাথে বাংলাদেশ বারবার জিততে পারে, কখনো কখনো তাদের সাথেও হেরে চলে আসে, বাদ বাকি সবার সাথে বাংলাদেশ হারতে থাকে, হয়তো কখনো জিতে যায়। ওই ক্রিকেটের জিনিসটা না একদম আনএক্সাইটিং হয়ে গেছে, মানে এক্সাইটমেন্টের অপোজিট কোনো ওয়ার্ড থাকলে সেটা। বাট অন্যদিকে ফুটবলের জিনিসটা অনেক এক্সাইটিং, কারণ ফুটবলে হচ্ছে একবার আপনি এক টিমের সাথে খেলতেছেন, ইন্ডিয়া, ভুটান, সিঙ্গাপুর, হংকং, অনেক ধরনের টিমের সাথে আপনি খেলতেছেন। তো এখানে না এক্সাইটমেন্টটা ডিফারেন্ট ভাবে কাজ করে, নতুন নতুন প্লেয়ার, নতুন নতুন আয়োজন, সবকিছু ডিফারেন্ট মনে হয়। আপনি ধরেন প্রথম ম্যাচ ভুটানের সাথে খেলছেন, জিতছেন, তার মানে না যে আপনি সিঙ্গাপুরের সাথে জিতবেন। তো এখানে না মানে এক্সাইটমেন্টটা কাজ করে। তো এই জায়গায় ফুটবলকে যদি বাফুফে সুন্দর মতো মার্কেট করতে পারে, এটার গ্রোথ অনেক বেশি, মানে এটা পটেনশিয়াল অনেক বেশি। বাদ বাকি এখন বাংলাদেশের হাতে যে পরিমাণ অরিজিন প্লেয়ার আছে, এদেরকে যদি ঠিকঠাক মতো ইউজ করা যায়, আমরা শুধুমাত্র চিন্তা করতেছি এই 4 জন, ফাহমিদুল, কিউবা, হামজা, সমিতসন, কিন্তু আমাদের কাছে আরো অনেক প্লেয়ার আছে যাদেরকে আমরা পার্সু করতে পারি, যাদেরকে আমরা খুঁজে আনতে পারি। ফর এক্সাম্পল ফারহান যে আছে, ওকে কিন্তু টিমে আনাটা অনেক ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যে এই মুহূর্তে যদি তাকে ঠিকঠাক মতো অ্যাপ্রোচ করা যায়, হয়তো কনভিন্স হয়েও যেতে পারে, টু বি অনেস্ট। আমার কাছে এটাই মনে হয়। তাছাড়া আমাদের কাছে কিছু ডিফেন্ডার আছে, আরো একজন স্ট্রাইকার আমাদের কাছে কিন্তু আছে, জায়ান হাকিম। এই টাইপের প্লেয়ারদেরকে কিন্তু আমরা যদি প্রতিবার ম্যাচের আগে অ্যাটলিস্ট সময়ে আমরা যদি নতুন নতুন সারপ্রাইজ প্যাকেজ আনতে পারি, এটা এক্সাইটিং হবে। এটা কিন্তু আবার আমাদের জন্য কোনো সলিউশন মনে হচ্ছে না, মানে লং টার্মে, বাট অ্যাটলিস্ট আগামী 10 বছরের জন্য একটা বিশাল সলিউশন এটা হইতে পারে। কারণ আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে সময় পেলে দেখাবো যে ইন্দোনেশিয়া অ্যাকচুয়ালি কিভাবে কাজটা করছে। ইন্দোনেশিয়ার স্কোয়াড যদি আপনি দেখেন, মোস্ট অফ দ্য প্লেয়ার হচ্ছে নেদারল্যান্ডের যে পরিমাণ ভালো ভালো ইন্দোনেশিয়ান অরিজিন প্লেয়ার ওরা ইন্টাগ্রেট করছে ওদের টিমের সাথে, আর এটার ফলে যে পরিমাণ র্যাঙ্কিং ইমপ্রুভ করছে, ওটা যদি আমরা ফলো করতে পারি, টু বি অনেস্ট এটা আমাদের জন্য গেম চেঞ্জিং। অলরেডি আমরা এটা হাতে নাতে প্রমাণ পাচ্ছি। যদিও এখানে একটা ডিবেট চলে আসছে যে লোকালরা খেলবে কি খেলবে না, আমার কথা হচ্ছে লোকালরাও খেলবে, কিন্তু লোকালরা খেলতে হলে তাদের খেলার মানটা উপরে তুলতে হবে। আপনি যদি আজকের অনুশীলন দেখে থাকেন, আপনি দেখবেন হামজা আসার কারণে টিমের কিন্তু অনুশীলনটাই মনে হচ্ছে ডিফারেন্ট লেভেলের। তো ওরা কিন্তু এটা ফিল করতেছে, আরে হামজার লেভেল এখানে, আমরা এখানে পড়ে থাকলে তো হবে না, আমাদেরকেও তো চেষ্টা করতে হবে যে হামজা যদি পারে আমরা কেন পারবো না। এটা ওদেরকে যেভাবে মোটিভেট করে, তেমনিভাবে ওদেরকে আবার চ্যালেঞ্জও করে যে তোমাদেরও ভালো করতে হবে। বাই দ্য ওয়ে, আপনি যদি ফুটবল পছন্দ করেন আর ফুটবল ছাড়াও অন্যান্য খেলা আপনি পছন্দ করেন, আপনি খেলার সব ধরনের নিউজ পাইতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আমি লিঙ্ক নিচে দিয়ে দিছি, আর সব ধরনের স্কোর, ফুটবল সবকিছু আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি বাংলাদেশে যে ফুটবল প্লেয়ার্স আছে তাদেরকে সেখানে ফলো করতে পারেন, তাদের লিগের ম্যাচ থাকলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, এন্ড দেন তাদের প্রোফাইলটা আপনি রেগুলার বেসিসে চেক করতে পারবেন, সো দ্যাট আপনি তাদেরকে ভালোভাবে বুঝতে পারেন। যদি আপনি বাংলাদেশ ফুটবল সম্পর্কে নতুন হয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে বাংলাদেশের স্কোয়াডটা চেক করা উচিত, আর প্লেয়ারদের প্রোফাইল সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। ব্যাক টু দ্য ভিডিও। তো আরেকটা জিনিস নোটিস করলাম যে জামাল প্রথমবারের মতো এত বেশি সাংবাদিক ফেস করছে। সে এত বেশি সাংবাদিক দেখে সে নিজেও একটু অবাক হয়ে গেছে, একটু ইতস্তত, আবার সে অনেকটা ওভারওয়েলম, অনেক খুশি সে, বা একটু প্রাউড ফিল করতেছে যে হ্যাঁ আমরা একসময় একটা স্বপ্ন দেখে আসছিলাম, এখন সেটা সত্যিকারে পূরণ হয়েছে। এই জিনিসটাতে জামালের চোখে না দেখলে বোঝা যাচ্ছিল যে সে এত বেশি প্রাউড ফিল করতেছিল, আর সে সেটা মেনশনও করছে। সেকেন্ডলি, জামালকে লিটারালি কোয়েশ্চেন করা হয়েছে যে আপনি তো ক্যাপ্টেন, আপনি কি খেলবেন কিনা। আচ্ছা, প্রথমত এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে, ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন, রাইট? এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে, তার মানে বোঝা যাচ্ছে যে জামালের জায়গা কিন্তু টিমের মধ্যে শিওর না। আর জামাল যে অ্যান্সারটা দিছে সেটা আমাকে আরো কষ্ট দিছে। সেটা অ্যান্সার করছে যে অ্যাকচুয়ালি এটা আমার হাতে না, যে আমি কালকে খেলবো কি খেলবো না, বা সিঙ্গাপুর ম্যাচে খেলবো কি খেলবো না, এটা আমার হাতে না। বাট তারপরেও যাকে সাধারণত ক্যাপ্টেন বানানো হয়, তার টিমে থাকাটা তো অনেকটা নিশ্চিত থাকে, তাই না? তো এই জিনিসটা না আমার কাছে যে কোয়েশ্চেনটা আসছে সেটা অনেক খারাপ লাগছে, বাট এটা তো ভ্যালিড কোয়েশ্চেন। তারপরে জামালের যে অ্যান্সার সেটা শুনে যেটা বুঝলাম, অ্যাকচুয়ালি জামাল সিঙ্গাপুর ম্যাচে কতটুকু খেলবে এটা নিয়ে আমি সন্দিহান। হয়তো ভুটান ম্যাচে খেলে ফেলতে পারে, কালকে সেটা আপনারা দেখবেন, বাট সিঙ্গাপুর ম্যাচের ব্যাপারে আমি আসলেই সন্দিহান। আচ্ছা, তারপরে নোটিস করলাম যে ভুটানের ক্যাপ্টেনের কথা, তার কথা শুনে না অনেক খুশি লাগছে আমার কাছে যে তারা বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে সমীহ করতেছে। আচ্ছা, সে বলছে যে আমরা গত বছর 2টা ম্যাচ খেলছি, একটা 1-0 হারছি, একটা 1-0 জিতছি, বাট বর্তমানে যে বাংলাদেশ এটা ডিফারেন্ট। অথচ ভুটান কিন্তু র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে, কিন্তু ওর কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশ অ্যাকচুয়ালি ভুটানের চেয়ে 10-15 ধাপ এগিয়ে। টু বি অনেস্ট, র্যাঙ্কিং এর হিসাবে এখন বাংলাদেশের সাথে খাটবে না। বাংলাদেশ র্যাঙ্কিং 183, বাট অ্যাকচুয়ালি যদি আমরা বিচার করি টিমটার যে শক্তি বা এগুলোর বিচার করি, তাহলে দেখা যাবে বাংলাদেশের
র্যাঙ্কিং 160 এর আশেপাশে, অ্যাটলিস্ট 170 এর উপরে, মানে 165 বা এরকম কিছু একটা হবে আর কি, আমার যেটা বিশ্বাস, বিশেষ করে কিউবাকে সেও যদি আমরা ইনক্লুড করি। তারপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কাবরেরা হচ্ছে আগামীকালের ম্যাচের মধ্যে এক্সপেরিমেন্ট করবে। এখন এক্সপেরিমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফাহমিদুল মেইন এক্সপেরিমেন্ট। এটা নিয়ে শুধু কোচ না, পুরো বাংলাদেশ এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাইছে, ফাহমিদুল কেমন করবে। সেকেন্ডলি আমার মনে হয় তাজউদ্দিন আছে, তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। আলামিন আছে, আরো একটা ভালো অপশন যাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, কারণ কোচ বলছে ইন্ডিয়ার ম্যাচে সে সাহস পায় নাই যে এত বড় ম্যাচের মধ্যে আলামিনকে এক্সপেরিমেন্ট করার বা খেলায় দেওয়ার। তো এই ক্ষেত্রে এটা আলামিনের জন্য একদম ফিক্সড একটা ম্যাচ, এটা তো আলামিনকে খেলানোই উচিত। ভুটান ম্যাচের কথা বলতেছি। জামালকে এক্সপেরিমেন্ট করা যেতে পারে, কারণ জামালকে সে আস্তে আস্তে যেভাবে বাদ দিচ্ছিল, এই ম্যাচে তাকে চান্স দিয়ে দেখা যেতে পারে। কাজেম শাহকে চান্স দিয়ে দেখা যেতে পারে যে সে কিরকম করে। আর যে নতুন ডিফেন্ডার বাংলাদেশ টিমে আসছে শান্ত, তাকে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। এখন কোচ যদি চালাকি করে, চালাকি না, ধরেন কোচ একদম তার একটা মাস্টার মাইন্ড মুভ দিয়ে দিছে, একদম বিগ ব্রেন থিঙ্কিং। ধরেন কোচ চিন্তা করলো যে আমরা শ্রাবণকে দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি যে কেমন হয় ব্যাপারটা, অথবা ধরেন কোচ চিন্তা করলাম জনিকে দিয়ে এক্সপেরিমেন্ট করবো যে দেখি কেমন করে, অথবা ধরেন আলামিনের জায়গায় ধরেন খেলিয়ে দেওয়া হলো যে সুমন রেজারাই, ওকে মনে করেন ওকে দিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। এই জিনিসটা খুবই ফানি হয়ে যাবে। এন্ড দেন সে এসে বলবে না আমি মনে করি যে এক্সপেরিমেন্ট করা উচিত, হ্যান ত্যান। তো ওগুলো শুনতে না খুবই বিরক্ত লাগে আর কি। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগছে যে কিছু হচ্ছে মানুষ আসছে এসে বলতেছে আলট্রাস টিকিট পাই নাই, তো কি সমস্যা, সাধারণ জনগণ খেলা দেখতে হবে, আলট্রাস দেখলে হবে। আচ্ছা, আমি আপনাকে বুঝাই বলি ব্যাপারটা কি, আপনারা না বুঝতেছেন না আলট্রাস মানে কি। আলট্রাস মানে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে আমাদের মতো স্কুলের কলেজের পোলাপান যারা হচ্ছে বাংলাদেশ ফুটবলের জন্য নিজের পকেটে টাকা খরচ করতে ইচ্ছুক, নিজের শ্রম দিতে ইচ্ছুক, ওটা নিয়ে চিন্তা করতে ইচ্ছুক, ওটা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে ইচ্ছুক, এরকম গ্রুপের হচ্ছে একটা সংগঠন যারা অনেকটা কট্টরপন্থী বাংলাদেশকে সাপোর্টার। অর্থাৎ তারা মনে হয় বাংলাদেশ হারলে হারুক, জিতলে জিতুক, আই ডোন্ট কেয়ার, আমি 6 মাস খবর নিব না, হঠাৎ করে একটা ম্যাচ আসলে খবর নিব, ওরকম না। তারা হচ্ছে সেলফ মোটিভেটেড। তারা এটা বেশ কয়েক বছর ধরে পরিচয় দিয়ে আসছে এটার। বাংলাদেশ টিমের ভালো খারাপ সময় সবসময় ছিল এক বাংলাদেশ টিমের সবচেয়ে ভালো সাপোর্টার, যাদের একটা প্ল্যাটফর্ম আছে। এখন আপনি বলতে পারেন তাই বলে কি তাদেরকে সব টিকিট দিয়ে দিব? সব টিকিট দেওয়ার কথা আসতেছে না, আর এখানে টিকিট ফ্রিতে দেওয়ার কথা আসতেছে না। টু বি অনেস্ট, অনেকে মনে করছে যে টিকিটটা ফ্রিতে দেওয়ার কথা বলা হচ্ছে, বাট এটা ফ্রি টিকিট দেওয়ার কথা না। বাফুফে বিজনেস করবে, এরাও টিকিট কিনবে। আলট্রাস মানে হচ্ছে এদেরকে নির্দিষ্ট একটা জায়গা দিতে হবে যাতে তারা ওখানে তাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন টিমকে উৎসাহ দেওয়া থেকে শুরু করে যারা অপোনেন্ট আছে তাদেরকে ভয় লাগিয়ে দেওয়া, তো সবকিছু মিলিয়ে তাদেরকে ওই অপরচুনিটিটা দিতে হবে। এটা কিন্তু বাফুফের আগে থেকে মাথায় রাখা উচিত ছিল এত বড় আয়োজনকে কেন্দ্র করে। বাট আলট্রাস যোগাযোগ করার পরেও তারা হচ্ছে এটা পেলো না। আর 100 টিকিটের যে ব্যবস্থা করছে ওটা খুবই হাস্যকর একটা ব্যাপার। আর আপনি একটা জিনিস নোটিস করবেন, যখন হচ্ছে প্লেয়াররা একটু ডিমোটিভেটেড থাকে, ধরেন খেলাটা 70-80 মিনিট চলে গেছে 1-1 বা 0-0, আপনি দেখবেন যে হামজা এসে দর্শকদেরকে রিকোয়েস্ট করতেছে যে আপনারা উৎসাহ দেন, আপনারা আওয়াজ করেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ওই সময়টাতে কিন্তু আলট্রাস আলাদা একটা ভূমিকা রাখতে পারতো। যেহেতু বাংলাদেশে সাধারণত মানুষ ক্রিকেট দেখতে দেখতে অভ্যস্ত, আর এখানে একটা লিডারশিপের ব্যাপার স্যাপার আছে, হঠাৎ করে বাংলাদেশ টিমের জন্য সাপোর্ট করে যাওয়া এই জিনিসটা কিন্তু হবে না উইদাউট আলট্রাস। তো আলট্রাসটা মাঠে থাকাটা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আর আলট্রাসের উপস্থিতি স্টেডিয়ামের মধ্যে, এটা কিন্তু আপনার টিভিতে ম্যাচ দেখা থেকে শুরু করে যারা খেলা দেখতে যাবেন স্টেডিয়ামে, তাদের এক্সপিরিয়েন্সটা এখান থেকে এখানে নিয়ে আসবে। কারণ উইদাউট দ্যাট আপনার মনে হবে আপনি লাইব্রেরিতে বসে বসে হয়তো খেলা দেখতেছেন। এটা কিন্তু ক্রিকেট ম্যাচ না, এটা আপনার বুঝতে হবে। ক্রিকেটে সেজন্য কখনো আলট্রাস বা এরকম কোনো সাপোর্টার ছিল না, কারণ ক্রিকেটের ক্ষেত্রে দরকার হয় না, চুপচাপ সবাই বসে বাদাম খেয়ে খেয়ে খেলা দেখে, দ্যাটস ফাইন। বাট ফুটবল ডিফারেন্ট জিনিস। ফুটবলের মধ্যে কিন্তু অনেক কিছু ম্যাটার করে, অনেক হাই ইন্টেন্স হয়। ঘরের মাটিতে খেলা, আপনার দর্শক যদি সেভাবে সাপোর্ট করতে না পারে একটা টিম, ওটা কিন্তু অপোনেন্টের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার ছিল। ফাইনালি সমিতের ডেতে দেখলাম সে কানাডার পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট একসাথে ছবি দিছে। এটা দেখে যেটা বুঝলাম যে তার কাছে এটা একটা ডিফারেন্ট ফিলিং, ডিফারেন্ট ইমোশনস। শেষ পর্যন্ত তার কাছে বাংলাদেশি পাসপোর্ট আছে এন্ড সে বাংলাদেশে আসতেছে এজ এ বাংলাদেশি সিটিজেন। এটা কিন্তু তার জন্য বিশাল একটা ব্যাপার। সে কিন্তু বেশি হলে বয়সে আমার সমান হবে, সে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশি পাসপোর্ট পাইছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসতেছে। এটা কিন্তু তার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। এই সিচুয়েশনে আপনি যতক্ষণ থাকবেন না ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ইমোশনাল সিচুয়েশন। বাট আই থিঙ্ক যে সমিত ভালো করবে, তার জন্য পুরো দেশের মানুষ ওয়েট করে আছে। আর একটা জিনিস, ভুটানের যে ক্যাপ্টেন বললো যে অনেক সে ইতস্তত বোধ করতেছে যে কি বলবে হামজা, ফাহমিদুল, সমিত, এদেরকে সে কি বলবে, বলতেছে ফরেন প্লেয়ার, ডিফারেন্ট ন্যাশনাল সিটিজেন, মানে সে বুঝতেছে না কি বলবে অ্যাকচুয়ালি, বুঝছেন? মানে সে মনে করতেছে ফ্রান্সের মতো। আচ্ছা, জামাল ভুঁইয়াও একটা ভুল করছে, সেটা হচ্ছে সে বাংলাদেশের সাথে ফ্রান্সের তুলনা করছে। আমি আপনাকে জিনিসটা বুঝাই। ফ্রান্সের হচ্ছে কি মাইগ্রেশন ওরিয়েন্টেড কান্ট্রি, মানে ওখানে মাইগ্রেট পিপল বেশি, আফ্রিকা, এশিয়া সব জায়গা থেকে মানুষজন যায়। ওদেরকে ফ্রান্স সিটিজেনশিপ দিয়ে তারপরে ফ্রান্সের ন্যাশনাল টিমে খেলাইছে। এদের সাথে কিন্তু ফ্রান্সের কোনো যোগাযোগ ছিল না। মানে সে আফ্রিকার একটা মানুষ, সে ফ্রান্সে অনেকদিন ধরে থাকে বা তার প্যারেন্টস দাদা কেউ একজন থাকে, এন্ড দেন সে ফ্রান্সের সিটিজেন হয়ে গেল। এটা ডিফারেন্ট। বাট আমাদের কেসটা হচ্ছে তাদের দাদা বংশধর এখানেই ছিল, তারা হয়তো কাজের জন্য বিদেশে গেছে, সেখানে বিয়ে করছে, বা এখান থেকে বিয়ে করে সেখানে গেছে, সেখানে সেটেল হয়েছে, বাচ্চারা সেখানে পড়াশোনা করছে, ওই সিস্টেমে তারা বেড়ে উঠছে। এন্ড দেন এখন আমরা বলতেছি যেহেতু তোমাদের রুট এখানে, তোমরা ফিরে আসো আমাদের ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করো। এটা কিন্তু ডিফারেন্ট। যার কারণে আপনি দেখতেছেন হামজা বাংলা বলতেছে, সিলেটি বলতেছে, সমিত চুম অনেক সুন্দর বাংলা বলতেছে, ফাহমিদুল বাংলা বলতেছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই জিনিসটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু ফ্রান্সের মতো না। এটা আমাদের বোঝার দরকার আছে। আরো একটা এক্সাম্পল দিয়ে দিই, বাংলাদেশ ক্রিকেটে যখন সাকিব আল হাসান থেকে শুরু করে বড় বড় প্লেয়াররা অনেক টাকা ইনকাম করে, তারা কিন্তু বিদেশে পাড়ি জমায়, বিদেশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। বিরাট কোহলি কিন্তু ইন্ডিয়াকে এতদিন করার পর এখন সে ইংল্যান্ডের দিকে মুভ করতেছে। আমার কথা হচ্ছে একটা প্লেয়ার আপনার দেশে রিপ্রেজেন্ট করার পরে, সে টাকা কামানোর পরে সে যদি বিদেশে সেটেল হতে পারে, তাহলে একটা বিদেশে সেটেল হওয়া প্লেয়ার যে আগে আপনার দেশে ছিল
সে রিপ্রেজেন্ট করতে আসতে পারবে না কেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আপনি যদি এটা বুঝতে না চান, লোকাল ফরেনার এগুলো করতে থাকেন, তাহলে না বাংলাদেশ ফুটবলই পিছিয়ে যাবে। আরো একটা জিনিস আপনাকে বলি, লোকালরা অনেকদিন ট্রাই করছে, কোনো কিছু হয় নাই। এক্স সৌমিত্র হামজা আসছে, বাংলাদেশের ফুটবলের যে ভ্যালুটা সেটা এখান থেকে এখানে বাড়ছে। এখন ভ্যালু বাড়ার কারণে কি হয়েছে আমি আপনাকে বলি, বাংলাদেশের যে লোকাল প্লেয়ার ক্লাবে খেলে কখনো ন্যাশনাল টিমে চান্স পায়, এদের ভ্যালু কিন্তু এখান থেকে এখানে চলে আসবে। ইভেন আলামিন নদীম বলতেছিল সে এখনো ন্যাশনাল টিমে খেলে নাই, বাট সে অলরেডি স্পন্সর পাইছে। সেরকম ধরেন রাকিব থেকে শুরু করে সবাই স্পন্সর থাকবে। আই ডোন্ট নো, রাকিবের অলরেডি থাকতে পারে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু স্পন্সর থাকবে। তো এটা কেন হচ্ছে? কারণ হামজা আসার কারণে পুরো ফুটবলটার দাম বাড়ছে। দেখেন সাকিবের কারণে কিন্তু ক্রিকেটের দাম বাড়ে নাই, সবাই মিলে যখন ভালো পারফর্ম করছে পুরো ক্রিকেটের দাম বাড়ছে। পুরো ক্রিকেটের দাম বাড়ছে দেখে সবার দাম বাড়ছে। বাংলাদেশ ক্রিকেট টিমের যে খারাপ প্লেয়ার তারও কিন্তু ভালো অঙ্কের একটা বেতন থাকে, তারও কিন্তু স্পন্সর থাকে, তারও কিন্তু অনেক টাকা পয়সা হয়, সেও কিন্তু অনেক সুযোগ সুবিধা পায়, কিন্তু ফুটবল দলে পায় না, বিকজ ওভারঅল ফুটবলের ব্র্যান্ড ভ্যালুটা কম। বাট এখন হামজার আসার কারণে এটা কিন্তু বেড়ে গেছে। কোনো কোম্পানি ধরেন হামজা, সমিত, ফাহমিদুল এদেরকে সাইন করবে, কিন্তু অন্যান্য ছোট ছোট যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু ছোট ছোট যারা প্লেয়ার আছে লিগে ভালো করতেছে বা টুকটাক পারফর্ম করতেছে তাদেরকেও কিন্তু সাইন করার চেষ্টা করবে, স্পন্সর করার চেষ্টা করবে। ওই ক্ষেত্রে যেসব লোকাল প্লেয়ার আছে, এখন তারা যে বলতেছে যে ফরেন প্লেয়ার আসলে আমরা খেলবো কেমনে, বা আপনারা যে বলতেছেন ফরেন প্লেয়ার গুলা বা অরিজিন প্লেয়াররা আসলে লোকাল প্লেয়াররা কই যাবে, এটা কিন্তু তাদের জন্য প্রফিটেবল। তারা লিগে খেলবে, ভালো করলে টিমে আসবে, এটা তো খুব ডিফিকাল্ট কিছু না। জাতীয় টিমে আসা তাদের জন্য খুবই সহজ, লিগে ভালো পারফর্ম করো, হুট করে জাতীয় টিমে ঢুকে যাও, যেরকম আলামিন। তো এটা তো তাদের জন্য সহজ। আমাদের এই প্রসেসটা সহজ করতে হবে তাদের জন্য যাদের পাসপোর্ট নাই বাট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়, এদের জন্য এই জিনিসটা সহজ করতে হবে। দ্যাটস ইট। অনেক কথা বলে ফেলছি, অনেক ছোট্ট ভিডিও বানাতে চাইছি বাট অনেক লম্বা ভিডিও বানিয়ে ফেলছি।